নমস্কার, আমি সুমন। আচ্ছা, বলুন তো, আত্মীয় কি? আত্মীয় কারা? আত্মীয় শব্দের ইংরাজি তর্জমা করলে হয় রিলেটিভ। আর এই রিলেটিভ শব্দের বাংলা অর্থ কিন্তু আত্মীয় নয়, আপেক্ষিক। যার সাথে আত্মার যোগ নেই সে কি সত্যিই আত্মীয়? আর যে তোমার সহমর্মী, ব্যথায় সমব্যথী, নাই বা হলো সে মায়ের পেটের ভাই, প্রকৃত আত্মীয় আসলে কে? প্রশ্নটা আপনাদের কাছে রেখেই শুরু করছি মানিকবাবুর একান্নবর্তী। গল্পটা শুনতে শুনতে যদি উত্তরটা খুঁজে পান, কমেন্টে অবশ্যই লিখে আমায় জানাবেন। 4 ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন। সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকা উপরি গ্রেডের সরকারি চাকরি পেয়েছে 8 বছর। হীরেন 27 টাকার কেরানি। যুদ্ধের দরুন 5-10 টাকা বোনাস অ্যালোয়েন্স পায় বুঝি। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টে অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে। দান হিসাবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেয়া হবে। রেশন বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপ করে ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফে কোনো আত্মীয়ের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ, এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়তিটা ভাগ করে দেয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না 5 জনকে দেওয়ার মতো, কখনো আসবেও না। তবু উপায় কি? এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক, বাস তো করে একই বাড়িতেই, সবাই জানে সে তাদের ভাই। আত্মীয় বন্ধু পাড়াপড়শি লোকজন, সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায় তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরি তরকারি সিদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হীরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়িতে দরকারের জন্য বউদের হেঁকে ডেকে তিনি হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5-2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকে ঝির 8 টাকা বেতনের 2 টাকা তিনি দেন। আর সাধারণভাবে সংসার খরচের হিসাবে তিনি দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মিত আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনেরও পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি পাওয়ার পর নীরেন 20 বা 50 মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বৌদির পরামর্শে দায়টা 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এ বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে 3টে। চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগাল দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় 2 জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া পড়াশোনার খরচের দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে তার আঁতে ঘা লেগেছিল। তার আরও পড়ার ইচ্ছা ছিল। বিলেত যাওয়ার কথাটাও নড়াচড়া করছিল মনে মনে। এমন সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে
তার আঁতকে ওঠারই কথা। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন, এ তো ভালোই হলো। রোজ বিশ্রী খিটিমিটি ঝগড়াঝাটি লেগেই আছে। একটু দুধ, একটু মাছ, এই নিয়ে কি মন কষাকষি চলে বলতো? দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদারও ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40টা টাকা দিয়ে মজা করব, আর ওরা কষ্ট করবে, সেটা তো উচিত নয়। ভাই বলে কি কেউ কারো মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। তোমার চলবে, চলবে না, কষ্ট করে চলবে, তবে অন্যদিকে ভালোই হবে। মাথা হেঁট করে থাকতে হবে না, খুঁত কুড়ো যাই খাই হজম ভালো হবে। তবে এতদিনে নিজেই ভিন্ন হলে পারতে। হ্যাঁ, তা পারতাম, তবে কিনা কথাটা হলো এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় ভাইয়ের উপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আর পড়াশোনা আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হওয়ার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মায়ের সঙ্গে যোগ দিয়েছিল হীরেনের সংসারে। চাকরি হওয়ার পরও 200 টাকা উপরি গ্রেডের সরকারি চাকরি হওয়ার পরও প্রায় 2 মাস হীরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী, মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার ঢেলে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নূতন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনুন টুনুন বসানো নূতন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জিতে গেছে। ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটাকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালিঝুলি মাখা চুনবালি খসা দেয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরটা দিয়ে বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টায় নিজে ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকেও সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড় লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটর চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য। ফর্সা রং আর থলথলে মাংসালো যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাবের কথা। বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বেশ বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে একটা সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে, জমি কিনে আয়োজন করছে বাড়ি করার। ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ।
তবে বীরেনের ডাক্তারির পসারের সঙ্গে তুলনাই হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা, মাইনে আর উপরিতে। বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হীরেনের সংসারে অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই। মায়ের গুম খাওয়া এক গুঁয়ে সেকেলে ভাব জীবনে তার পিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায়ই তাকে বাজার করতে হয়, প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মায়ের আবদার আর হুকুম সমানে চলছে তার উপর। আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4-5 বছর পর বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান। সারা দিন সে শুধু রাঁধছে, বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালের দোষ দিচ্ছে, সর্বদাই বলছে মরলে জুড়োবো, তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স প্যাটরা, নোংরা খাট চেয়ার, ছেঁড়া জামা কাপড়, ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজানো গোছানো যেতে পারে। রান্নাঘর ধোয়ায় দুবেলা, নোংরা রান্নাঘর। এ ঘরে রান্না করা ডাল, ভাত, মাছ, তরি তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো, কৃষ্ণপ্রিয়া বলে একদিন হাসি হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলি খারাপ। এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো? ছি ছি, চারিদিকে ধুলো, খাটের নিচে নরক হয়ে গেছে ধুলো জমে। কি সব ছড়িয়ে বড়িয়ে রেখেছ? এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ তোমার একটু সাফ সুতরো করে দিতে পারে না? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া। ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে, কারণ স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরের দিন খেতে বলতে। ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। নীরেন খুশি হয় টের পেয়ে। খাতির পেয়ে অসুখী হওয়ার কি আছে শুনি? খেয়ে আরও খুশি হয় নীরেন। প্রায় সব রান্নাই ঠাকুরের। শুধু দুটি বিশেষ জিনিস কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা কৌটের মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আর একটা হাঙ্গামা চুকিয়ে দেওয়ার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর। বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পে একসঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। আর ওদিকে এতদিন পর হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি। মাসের শেষে আর কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি টাকা দিতে পারবো না। যা দিয়েছি আমার একার জন্য তার সিকি ভাগও লাগে না। হীরেন বলে, তা লাগে না, কিন্তু তুই একা মানুষ, কি করবি অত টাকা দিয়ে? যাই করি না কেন, আমার টাকা আমার ব্যাপার, আমি টাকা দিতে পারবো না। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেক রকম ভাবে। ছুটির দিনে একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো? ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই না তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি? 1:30 বাজে, এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? কিন্তু আমি যে টাকা দিই। টাকা দাও বলে কি বাঁধি কিনেছ আমায়? এই লক্ষ্মীর দোষ, খাতির করে না। এতগুলো টাকা নীরেন তার সংসারে ঢালে, তবু একটু খাতির করে না।
হিরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে, একটু যে বিশেষ ব্যবহার করবে তার সঙ্গে, একটু বিশেষ মিষ্টি কথা তার সাথে বলবে, সে চেষ্টা এদের কারুর নেই। মোটে যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তাভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল। কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভেবে দেখে না? এত ভাবে আর এটা ভেবে দেখে না। নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে ভেবে। পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হিরেনকে কিছু কিছু সাহায্য করার ইচ্ছা তার ছিল, কিন্তু কৃষ্ণপ্রিয়া অকাঠ্য যুক্তি দিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে 40 টাকা দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হিরেনকেই দেবে। ও 40 টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে। সোজাসুজি আর দেওয়ার কি দরকার আছে কিছু? না, সেটা উচিত। ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই তো ওদের কিছু হবে না। তলে তলে টাকা জমাচ্ছে, বাইরে গরিবানা, বুঝলে না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোক যেন তাকে গ্রাহ্যও করেনি। কিন্তু কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়। হেস্তনেস্ত যা হওয়ার তা হলো। পৃথিবী জুড়ে মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেভাবেই তার সাথে বাঁচার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে, লোহা সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরির বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছেন নীরেনের জন্য। বাংলাদেশে একটি মেয়েও মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জপতপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাওয়ার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, তিনি মারা যাবেন। মরতেও তো পারবো না আমি, এ হতভাগার জন্য মরারও তো জো নেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়ি মা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম হয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, আমি মরলে তো তোরা গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরবি। হিরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল স্বরে বলে, কেন এত ভাবছ বলো তো মা? এত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষ দেখনি? একটু খুঁত একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তবে হ্যাঁ, তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে, কিন্তু ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলেমেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও না হয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো। আমি বাঁচবো, তোমার বউটা বাঁচবে, ছেলেমেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথাটা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। তুই কি বললি? বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো, সাহেবের টুটি কামড়ে ধরে মরবো,
অত ভাবছ কেন? মরব না, দেখো, কেউ আমরা মরব না। বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাওয়ার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখে 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধ তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হীরেনের অবস্থা। পুলকময়ী ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি, গয়না, ঠাকুর চাকর, নিশ্চিন্ত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছুই ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনে মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে রেখেছে যে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী, পুত্র, বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজগজ করেছে, মরণ কামনা করেছে, শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হীরেনের উপর ঝাঁঝ ঝেড়েছে শুধু স্বামী স্ত্রীর চিরকালীন দাম্পত্য কলহের মাধ্যমে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলেমেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু, কিন্তু একটু দুধ তো চাই। 1 পো দুধ আসতো, সেটাও বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আঁশটে গন্ধ নাকে লাগতো, তাও আর লাগে না। তার সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে। কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাকলেও সেও তো যুবতী, বয়স তো তার মোটে 27 বছর। ছায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলাফেরা করতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কৌশল জেনেছে হীরেন, অভয় দিয়ে বলেছে, ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামো। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসে ওঠার সময় হীরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে। ছাড়া পাওয়ার জন্য লড়তে লড়তে হীরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। হীরেন জানে লক্ষ্মীকে, ভালো করেই জানে। সে তার 4 সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী। চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচব? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাপু, ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হীরেনও মরবে অন্য কোনো রকমে। তাই হবে বোধহয়। যে কষ্ট তার আর সইছে না, সেই কষ্টই তো লোকটা তারই সঙ্গে সমানে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই একদিকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। কত কাল জেগে আছি বলতো? একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হীরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে আর হীরেনের কথা শোনে। 7টা দিন আমাকে সময় দেবে লক্ষ্মী। আমি বুঝেও বুঝিনি, যা করা দরকার করেও করিনি। মাছি মারা কেরানি তো, এই রকমই স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ওমা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়ে পড়বে না,
আমি গেছিলাম নাকি লাফিয়ে পড়তে? লক্ষ্মী রাগ করে বলে, আমি যাইনি। কি যেন কিসে টেনে নিয়ে গেছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হীরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে, দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাগলামি করে বসে না জানি সে মনে মনে কত দুঃখ বাড়িয়েছে লোকটার। রাত 9টায় হীরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড় দিয়ে দুজনে একসঙ্গে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেন, ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের? ওদের বাড়িতে। ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ কাল আমাকে বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। আরে না না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে, ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ার দরকার না হয়। মোরগ ডাকা ভোরে এলো লতিকা, মাধবী আর অলোকা, সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা, আর বাজারের থলি ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতল ভরা সর্ষের তেল, ভাঙা টিপটে নুন, আর বস্তা ভরা আধমন কি 1.25 মণ কয়লা। কচিদের মাই দিয়ে ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হীরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। হীরেনদের রাত্রের এঁঠো বাসন মাজতে গেল কলতলায়। উনুনে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। আমাদেরই কম পড়তো 1 কেটলি চায়ে, 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, কে না চা খায়। লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে, কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যায় শুনে বুঝতে তার ইচ্ছা করে না। এরা সবাই তার চেনা, আশেপাশেই থাকে। তার মতোই গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থাই এরা নিয়ে এসেছে নিজের সঙ্গে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরি তরকারিটুকু, তেল নুন নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলুম ভাই, 3 বাড়ির খাবার জিনিস বাসনপত্র জায়গা পাই না, সব ছড়িয়ে থাকে। এ ঘরটা ছোট হোক, ঘুপছি হোক, খাসা ভাঁড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলোকা বলে, ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী, 3 জন মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরও কমবে। পালা করে রাঁধবো বাড়বো, তারও একটা জায়গা নেই ভালো মতো, না ভাঁড়ার না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞেস করতে ভয় করে লক্ষ্মীর। সারা দিন চুপ থেকে সে রাত্রে হীরেনের কাছে জবাব চায়। হীরেন বলে, লাগবে না, 4 বাড়ির 4টে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লার খরচে 4 দিন না চলুক, 3 দিন তো চলবে। 4টের বদলে একটি ঝিতে চলবে। 4 জন বাজার যাওয়ার বদলে পালা করে 1 জন গেলেই চলবে। 4 জনের রাঁধার বদলে 1 জন রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে খাওয়া, এইটুকু তফাৎ। তার তুলনায় কত সুবিধা। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো, এখন একদিন রেঁধে সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাবার মতন কিছু যদি রাঁধত,
তো দুদিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবেই পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করেই। 3 দিন পর এই 4 অনাত্মীয় পাশাপাশি একান্নবর্তী পরিবারের জন্য রান্নার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আঁতুর ঘরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়েনোর খাটনি ঢের বেশি রান্নাবান্নার চেয়ে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলোকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে আর অলোকার ভাই, এই 3জনকে সঙ্গে নিয়ে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে সে লাফিয়ে পড়ে মরতে গিয়েছিল কয়েকদিন আগে দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে সে শুধু রাজি নয়, বাঁচবেই, এই তার জিদ। যে প্রশ্নটা দিয়ে গল্পটা শুরু করেছিলাম, সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টায় গল্পটা শেষ করছি। আত্মীয় কে, প্রকৃত আত্মীয় কারা? যদি উত্তরটি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আমাদের মধ্যে আলোচনা হোক, সময় কেটে যাক। আবার একটা নতুন গল্প নিয়ে, নতুন কোনো প্রশ্ন নিয়ে আমি সুমন ফিরে আসব আপনাদের মাঝে। আজকের মতো এখানেই তবে আমায় ছুটি দিন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।